আপনারা আমার ভাইবোনের ভিডিওটি পছন্দ করছিলেন, তাই আমাকে কমেন্ট করেছিলেন যে এটিকেও আরও উন্নত মানের একটি ভিডিও চাই। অনেক দিন ব্যস্ত ছিলাম, তাই করতে পারছিলাম না। আজ ভিডিওটা দেখার জন্য রেডি হয়েছে, কিন্তু আমার মনে একটু দুঃখ থেকে গেল। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই মনে করিয়ে দিলাম। আমার বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গেছিল। একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর আসলো, তাই খাওয়া দাওয়া করে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। আমার নাম রতন, আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের ছেলেদের এর মতন হই হুল্লোড়, বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এইসব করতে ভালোবাসি, আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই রতন। আমাদের ফ্যামিলিতে আমরা চারজন, মা বাবা আমি আর ভাই। সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার আর ভাইদের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যেও ঝগড়া গণ্ডগোল হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না। আবার মিটে যেত গরমের জন্য। আমি বাড়িতে সবসময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি রতন কথা বলতে বলতে আর চোখে আমাকে দেখতে থাকে। রতন ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে। কি একটা কারণে আমার সাথে গণ্ডগোল করে। রতন ঘুড়ি বানিয়ে উড়াতে যাচ্ছে, আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আমি ঘরের দিকে দৌড় মারলাম। ভাই আমার পিছন পিছন ঘরে ঢুকে টাল সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। আমিও ভাইয়ের ভরে রুদ্রের সাথে বিছানায় পড়ে গেলাম। তার হাতটা গিয়ে লজ্জায় লাল হয়ে শেষমেশ ভাইকে বললাম, এই শয়তান কি হচ্ছে, উঠ। হে তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় পড়ে রইলাম। তার সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনের সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? কই না তো, কিছুই হয়নি বলে চলে গেলাম। একদিন পর মা আমার বাড়িতে একটা বিয়েতে নিমন্ত্রণ থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেল বেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব। তখন দেখি ভাইয়ের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ যত্র। বললাম, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ভাই বলল, ঘরে প্যারাসিটামল আছে, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলে ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইদের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগলো। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি, কেন সব ঝামেলা মিটিয়ে নিইনি, এসব ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। একসময় ঘুম ভেঙে উঠে লাইট জ্বালিয়ে দেখি 12টা বাজে। আমি ভাইদের ঘরে গিয়ে ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়ের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা সময় বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার দিদি, তুই প্রচণ্ড জোরে অজ্ঞান হয়ে গেছিলি। আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম, এখন কেমন লাগছে? ভাই, জ্বর কমেছে। কি দেখিস? ভাই মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রতন বলল, তোকে দেখছি। আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর রতন বলতে লাগলো, দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার উপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন হাসি ঠাট্টা কর, কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি ভাইয়ের চোখে জল। তার চোখের জল দেখে আমার বুকের ভেতরটা মুচটে গেল। এই ভাই, তুই কাঁদছিস কেন? পাগল, তুই কাঁদলে আমার ভালো লাগে। জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও ফুপিয়ে ফুপিয়ে অনেক কষ্টে বলল, তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখে ও জল টলমল করছে। ভাই, এমন কথা আর কখনো মুখে আনবি না, তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বল। এই কথা বলতে বলতে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগলো। আমার লক্ষ্মী ভাই বলে জড়িয়ে ধরলাম। কিন্তু আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। দুজনের এক অন্যরকম ভালো লাগার অনুভূতি, নিজেকে আর ধরে রাখতে পারছি না।
হঠাৎ ভাই বলে উঠল, অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড়, এবার আর রাত জাগিস না। প্রথমে আমি কি করুক বুঝে উঠতে পারলাম না, তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে তোর সাথে শুয়ে পড়ছি। রাতে যদি আবার কোনো অসুবিধা হয়। না না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে যেয়ে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গেছিস, তাই না? যেটা বলছি সেটা শোনো। রতন আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও ভাইয়ের পাশে শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম, ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস ও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকেই কেমন লাগছিল। মনে হচ্ছিল আমার চির পরিচিত ভাই হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি, আমি ভাইয়ের সাথে আর কিছুই করতে চাই না, কিন্তু এই অবস্থায় ভাইকে আটকানো আমার পক্ষে সম্ভব হবে না। সকালবেলা আমার ঘুম ভাঙল। ভাইয়ের উপর রাগ করব না, কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছুর মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমি বুঝতে পারি রতন আমাকে মনে মনে ভাবতে শুরু করেছে। আমারও কেমন যেন একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে। একদিন রতন আমায় বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমার ভীষণ মায়া লাগছিল। ভাই আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি দিদি, তোমাকে আমার প্রেমিকা রূপে পেতে, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এতগুলো কথা শুনি আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু কোচিং এ দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার ভাই বাইকে করে কোচিং এ দিয়ে এসেছে, কিন্তু কেন জানি না আজ অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। কোচিং এ পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি ভাইয়ের দিকে তাকিয়ে একটু হেসে দৌড়াতে দৌড়াতে কোচিং এ ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি আমার বাচ্চা ঘরে মা ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাচ্চা ঘরে ঢুকলাম। স্নান সেরে ঘরে আছে। আর কিছুক্ষণ পরে মনে পড়ল বাচ্চা ঘরে একটা জামা রেখে। আমি বুঝি না আবার দুজন এক সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হয়, মা বাবা দুজনেই দেখতে গেল সন্ধেবেলায়। আমিও দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ ভাই বলে উঠল, দিদি একটু চা কর না। চা খা? আচ্ছা ঠিক আছে, টিভি দেখ, আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে দুই হাতে দুটো চায়ের কাপ নিয়ে ফিরে আসলাম। ভাই কাপ নিয়ে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বল, মিষ্টি হয়নি দিদি, চিনি এনে দিচ্ছি, লাগবে না দিদি, তোরটা দে। আমার কাপটা নিয়ে চুমুক দিল। এবার ঠিক আছে। এবার কিভাবে ঠিক হলো? ভাই আমার দিকে দেখিয়ে বল, মিষ্টি এখান থেকে এসেছে। ভাই, মেয়ে পটাতে তো খুব শিখেছিস। এ বসে আমার দেখতে লাগলো। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই হা করে তাকিয়ে আছে। আমি ভাইয়ের কান দেখে আর না হেসে পারলাম না। আপনি মুখ থেকে বেরিয়ে গেল। ফাজিল কোথাকার রান্নাঘর থেকে ফিরে বলতো আমি এখন কি ভাবছি। আমি ভাইয়ের একটা কান টেনে ধরে বলি, শয়তান, কান টেনে ছিঁড়ে দেব। দিদি লাগছে তো লাগুক। পরের দিন সকাল থেকে আকাশ থমথমে, যে কোনো সময় বৃষ্টি নামবে। রতন টিউশনে গেছিল, এখনো বাড়ি আসেনি। অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল, বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি ভাইয়ের কাছে ফোন করলাম, কিরে ভাই কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আয়। তার থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি। আমার মনে আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না, তাড়াতাড়ি বাসায় আয়। আসছি দিদি, তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 10টা নাগাদ আকাশ ভেঙে ঝুমঝুম করে বৃষ্টি নামল। এর মধ্যে বাড়ি ফিরেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পেছনে এসে ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ভাই আমাকে বলল, চলো না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি। ভাইয়ের গলায় এমন একটা আমন্ত্রণ ছিল যেটা শুনে আমি না করতে পারলাম না। শুধু বললাম, চল ভাই, আমারও ভিজতে ইচ্ছা করছে। দুই ভাই বোন হাত ধরে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দু হাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম ভাই গান গাইছে। এক গুচ্ছ গোলাপ হাতে, ভিজেতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি ভাই সত্যি সত্যি এক গুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেটে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হয়নি। খুশিতে চোখে জল চলে আসলো। আমার আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে তার
কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। ভাই উঠে দাঁড়ালো। এই বৃষ্টি যেন আজ আমার রূপরতনের চোখে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজেছিস, ঠান্ডা লেগে যাবে তো রুমে চল, স্নান করে ফ্রেশ হয়ে নি। দুই ভাই বোন রুমে আসলাম, দুজন দুই বাচ্চা ঘরে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। আমার মনে আজ কোন দুঃখ নেই। আমি সবসময় চাইতাম কেবল যেন আমার ভেতরটা না, বরং মনটাকে বেশি প্রায়োরিটি দেয়া। আজ পূরণ হয়েছে মনের আশা। পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। বাবা মায়ের কথা শুনে আমাদের দুই ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর ভাই প্ল্যান করলাম যেভাবেই হোক আমরা ঘুরতে যাব। বাবা মায়ের সাথে রাতে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার আমারও ঘুরতে যাব। ভাই আমার সাথে সাই দিল। কি কারণে জানি না, তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করো কোথায় যাবি? আমরা দুজনেই বললাম দার্জিলিং এ যাব। ঠিক হলো। আমার সবাই প্রথমে দার্জিলিং এ যাব, সেখান থেকে অন্য জায়গা। ভাই বল, দেখলি তো দিদি আমরা কত লাকি। 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করলাম আমরা বাবা-মার জন্য, আর অন্যটা ওদের জন্য একটা লাগেজ, আর ও আমার একটা লাগেজ। মা চলে যেতেই ঠেলে দূরে সরিয়ে বললাম, যা তো এখন আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টো রুম বুক করে রেখেছে। বলা হয়নি আমরা যাব বাসে করে। রাত 10:30টার বাস। আমরা 9:30টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসলাম। ভাই একটা জিন্সের সাথে কালো টি শার্ট পরেছে, ওকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট, মুখে সামান্য মেকআপ। 10টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা। আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট 2টো, আমি আর ভাই বসে, আর তার পেছনের সিটে বাবা মা। 2 ভাই বোন একচোট ঝগড়া করে নিলাম। জানালার পাশে বসা নিয়ে জমারি হলো। কিছুক্ষণ গজগজ করে ভাই বসে পড়ল। হঠাৎ বাসের চাকাটা একটা গর্তে গিয়ে পড়ে। আমরা প্রস্তুত ছিলাম না। এটার জন্য অজান্তেই আওয়াজ বেরিয়ে আসে আমার মুখ থেকে। পেছন থেকে মা আস্তে করে বল, কিরে কি হলো? মায়ের আওয়াজ শুনে একদম চমকে গেলাম। তার মানে মা জেগে আছে। তাড়াতাড়ি করে উত্তর দেই, কিছু না মা। হঠাৎ বাসের চাকা গর্তে পড়তে ঘুম ভেঙে গেছে। মা আর কিছু বলে না। ভোর হতেই আমাদের বাস থেকে নামিয়ে দেয়া মাথার উপর এর বিশাল আকাশের উপর থেকে যেন কোনো অদৃশ্য হাত একটু একটু করে টেনে সরিয়ে দিচ্ছে কালো চাদর। মুগ্ধ হয়ে 2 ভাই বোন তাকিয়ে থাকে আকাশের দিকে। বাবার ডাকে যেন ধ্যান ভাঙ্গে। আমাদের বাবা মায়ের সাথে এগিয়ে যায় একটা টং দোকানের দিকে। চাতে মেটাতে চায়, চুমুক দিতে দিতেই পুরো আলো ফুটে যায়। আমি ভাবতে থাকি যে প্রথমেই আগে রিসোর্টে গিয়ে ফ্রেশ হতে হবে। চা শেষ করে বাবা একটা গাড়ি ঠিক করল। বাবা মার সামনে বসতো আর আমি ভাই পিছনে বসলাম। রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে আছে চড়া মিশকালো পিছলা রাস্তা। এখন বৃষ্টি বা ঝরলেও আকাশটা কেমন গুমট হয়ে আছে। রাস্তার দুধারে নাম না জানা নানান রকমের গাছ বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে আছে পাতাগুলো। কিছু কিছু গাছে ফুটে নাম না জানা নানান রকমের ফুল। অবাক চোখে যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গিলতে থাকি। আমরা দুজনেই আরেকটু সামনে গিয়ে চা বাগান দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠি। আমরা দেখি সূর্য মামা কেবল উঠি উঠি করছে। সেই সময় একদল কামিন মেয়ে মাথায় ঝুড়ি বেঁধে চলছে চা বাগানের দিকে। এই চা বাগানের সাথেই জড়ানো ওদের জীবন। ওদের মধ্যে কারো কারো সাইডে একটা কাপড় দিয়ে বানানো ঝোলার মতো রয়েছে, যার ভেতরে বহন করেছে ছোট বাচ্চা, ঠিক যেমনটা আমরা ছবির বইতে দেখেছি। আমি আপন মনেই বলে ওঠে, উফ কি অসম্ভব সৌন্দর্য। প্রায় 1 মিনিট পর আমাদের গাড়ি হোটেলের সামনে চলে আসো। গাড়ি থেকে লেভে আমার দুজনে আগে রিসেপশনের কাছে গেলাম। রিসেপশনে বসে আছে একজন সুন্দরী মেয়ে। আমরা সামনে যেতেই চেয়ার ছেড়ে উঠে ইংরেজিতে বলে ওঠে, হ্যালো স্যার অ্যান্ড ম্যাম, ওয়েলকাম। শুনেই গাল দুটো কাশ্মীরি আপেলের মতো লাল টকটকে হয়ে উঠল। ভাই তাড়াতাড়ি করে বলে উঠল, আপনি ভুল করছেন, আমরা আসলে ভাই বোন, বাবা মার সাথে ঘুরতে এসেছি। আমাদের রুম বুকিং করা আছে দোতলায়। শুনে একটু জেন লজ্জায় পড়ে যায় রিসিপশনিস্ট মেয়েটা। সরি স্যার, আমি ভেবেছিলাম আপনারা কাপল বোধ হয়। বলে কি নামে বুকিং দেয়া হয়েছিল জানতে চায়। রতন নাম বলতেই মেয়েটি ড্রয়ার খুলে চাবি এগিয়ে দেয়। রতনের দিকে চাবি দেওয়ার সময় মেয়েটা অদ্ভুত ভঙ্গিটা করে। এর দিকে এটা কোনোভাবেই পছন্দ হয় না আমার। এর মধ্যে আমাদের বাবা মা ও এসে পড়েছে হোটেল বয়দের হাতে লাগেজ ধরিয়ে দিয়ে আমরা উঠে পড়ি দোতলায়। আমাদের জন্য 2টি রুম বুক করা হয়েছে, একটা কাপড় রুম যেটায় বাবা মা থাকবে, আর অন্যটাতে 2টা বেড। ওই রুমে থাকবো আমি আর ভাই। হোটেল বয় লাগেজটা রুমে দিয়ে বেরিয়ে যেতেই ভাইয়ের দিকে রাগের দৃষ্টিতে তাকালাম। ভাই বলে ওঠে, কি হলো দিদি? রাগী গলায় বলে উঠলাম, ওই মেয়েটা তোর দিকে ওইভাবে তাকালো কেন? রুদ্র যেন কাচুমাচু হয়ে গেল। আমার কথায় মিম্মি করে উত্তর দেয়, তার আমি কি জানি? আমি কি অন্ধ নাকি? আমি কি কিছুই দেখি না ওই মেয়েটাকে? ও জেন চোখ দিয়ে শেষ করেছিস ভাই? মজা করে বলে, দেখার জিনিস তো দেখবি।
ভাই এর কথায় জেন মোজ দিয়ে ওঠে আমার ভেতরটা, দুই চোখের কোনো জেন চিকচিক করে ওঠে জলে। ভাই দেবাচাকা খেয়ে যায়, ও ভাবেনি এমন রিয়াকশন হবে আমার। এই দিদি কি পাগলামো করছিস? আমি তো কেবল মজা করেছি তোর সাথে। আমি ফোপাতে ফোপাতে বলি, আর কখনো এমন মজা করবি না আমার সাথে, তুই শুধু আমার। একটু নিচে গিয়েছে হাঁটাহাঁটি করে হাত পায়ের খিল ছাড়াতে, এমন সময় দরজায় নক হতেই ভাবলাম যে রতন এসেছে, একটা সারপ্রাইজ দিতে হবে। দরজাটা খুলে দেখি কোথায় ভাই বাবা দাঁড়িয়ে আছে। দরজার সামনে বাবাকে দেখেই ভূত দেখা মতো চমকে উঠলাম। এদিকে বাবারও আমাকে এভাবে দেখে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কোনো ক্রমে তোতলাতে তোলাতে বলল, তোর মা এর ফোনটা কি তোর কাছে? বাবা মোবাইলটা নিয়ে কিছু না বলে চলে গেল দরজা লাগিয়ে। মনে মনে ভাবলাম এটা কি হলো, আমি জেন মিশে যাচ্ছি মাটির সাথে। একটু পরে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। রুদ্র এর ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা, বাগানের ফাঁকে ফাঁকে লাগানো নিমগাছগুলোর ডালে মেঘে ঢাকা সূর্যের মরা আলোয় কয়েকটা নাম না জানা পাখি দোল খাচ্ছে, ডাকছে, পরক্ষণেই আবার উড়ে মারছে চোখের আড়ালে। ভাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছে, আর আমি ঘুম থেকে জেগে উঠে জানালা দিয়ে দেখি গলে এক ফালি রোদ এসে পড়েছে আমার মুখের উপর। দুজন দুই খাট থেকে চেয়ে থাকি একে অপরের দিকে। আমি একটু লাজুক হেসে বলি, এই দুষ্টু কি দেখছিস? অমন করে। তোমাকে দেখছি দিদি। আমাকে এভাবে দেখার কি হলো জানি না দিদি। আচ্ছা তুমি এত সুন্দর কেন? সুন্দর না চাই সুন্দর হলে কি আর ওই রিসেপশনিস্ট মেয়েটার দিকে ওইভাবে তাকিয়ে থাকিস? ইস, আবার আমি কখন ওইভাবে ডাকালাম বলতো? আমি ফুলিয়ে বলি, আমি সব বুঝি। এমন সময় রুমে নক করার শব্দ হয়, দেখি মা দাঁড়িয়ে আমাদেরকে এসে তারা দেয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য। দুপুরে খেয়ে ঘুরতে বেরোবে, উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই। দুই ভাই বোন লাঞ্চ করে বেরিয়ে পড়ি আমরা বিশাল বড় একটা জঙ্গলে ঘেরা পার্কে আসলাম। একটু পরে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়ে পথের দুধারে চেনা অচেনা নানা জাতের গাছের সারি, যার কোনটা উঠছে আকাশ ছোঁয়ার চেষ্টায়। পথের দুপাশের ছোট ছোট পাহাড় বেয়ে ঘন ঝোপের জঙ্গল। রুদ্রমাকে বলে, তোমরা ওই দিকটাতে ঘুরতে থাকো, আমরা এদিকে ঘুরছি। কেবল বেরোবার আগে একটা কল দিও বলে জঙ্গলের আরও গভীরে ঢুকতে থাকি দুই ভাই বোন এই নির্জন দুপুরে। এই গভীর অরণ্যে যেন হারিয়ে যাই আমরা। দুই ভাই বোন হাত ধরে এগিয়ে যেতে থাকি। আরও কিছুটা এগোতেই দেখতে পাই ছোট পাহাড়ের আড়ালে গাছ ঘেরা সুন্দর একটা পুকুরে কানায় কানায় জল ভর্তি, গাছের ছায়া পড়ে সুন্দর দেখতে লাগছে। হঠাৎ আমরা দেখতে পাই একটা খরগোশ। দুই ভাই বোন ছুটতে থাকি খরগোশের পেছন পেছন। ছুটতে ছুটতে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে চলে যায় দুজন। হঠাৎ খরগোশটা ছুটে একটা ঝোপের ভেতর ঢুকতেই আমরা হাঁফাতে থাকি। আমি বসে পড়ি ঘাসের উপর, ঘামে প্রায় ভিজে গেছে আমি। পাশের একটা ঝোপে কিসের একটা শব্দ হতেই রুদ্র সেদিকে তাকালো। ছেঁড়া জামাকাপড় পরা একটা লোক, দেখে বোঝা যায় পাগলটা একটু আমাদের দিকে এগিয়ে আসলো। পাগলটাকে দেখে আমাদের ভয় পাওয়ার কথা, কিন্তু মনের মধ্যে একটা অজানা শিহরণ খেলে গেল। একটু পরেই পাগলটা আবার বনের মধ্যে হারিয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। তখনই ফোন আসে বাবার, কিরে কই তোরা, তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এই তো আসছি বলে ফোনটা কেটে দেয় ভাই। গোধূলি আলোতে দুই ভাই বোন এগিয়ে যেতে থাকি মেইন গেটের দিকে। আমরা ঠিক কতটা ভেতরে ঢুকেছিলাম জঙ্গলের বুঝতে পেরেছি। ফেরার সময় ক্লান্ত হয়ে আমার পা দুটো জ্যান আর চলছিল না। এদিকে বাবা মা ও ফোন দিয়ে তারা দিচ্ছে বারবার। অজানা অচেনা পাখির সারাদিনের ভ্রমণ শেষে নিরে ফেরার আর বড় বড় গাছের ছায়ায় আবছা সন্ধ্যা যে নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে। আরও হোটেলে ফিরেই ভাই বলে ওঠে, এক কাপ চা বা কফি হলে বেশ হয় না? আমার ঘুম পাচ্ছে খুব। আজকের বিকেলটা সারা জীবনের সবচেয়ে মেমোরেবল একটা বিকেল হয়ে থাকবে। সত্যি প্রকৃতির মাঝে আদিমতায় মেতে ওঠার মজা আসলেই অন্যরকম। আমরা দুই ভাই বোন মা বাবার সাথে হোটেলের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ভাইকে ডাকলাম, আর কতক্ষণ ঘুমাবি? ফ্রেশ হয়ে এনে উঠে ব্রেকফাস্ট করবি? আমি রুমে ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছিলাম, তাই রুমে দিয়ে গেছে। নিচে যেতে হবে না, তরকারি ঝটপট উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক এই সময় দরজায় করা না আওয়াজ হলো আমার থেকে দূরে ছিটকে গেল। বাইরে থেকে বাবার গলার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলতেই বাবার চোখ গেল প্রথমে আমার সামনের দিকে। আমি বললাম, কিছু বলবে বাবা? আমার কথায় বাবার হুঁশ ফিরল। আমি আর তোর মা বেরোচ্ছে একটু, তোরা কি যাবি না? বাবা তোমরা যাও, আমরা যাব না, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। বাবা চলে যেতেই আমি বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বাবা আমার দিকে যেভাবে তাকিয়েছিল আমার কেমন যেন অদ্ভুত লাগলো। তারপর নিজেকে পরিমনির মতো করে সাজিয়ে বের হলাম নিজের রুমের দিকে। আমি জানি আমাকে এখন কোনো বাইরের মানুষ দেখলে সে নিজেকে কোনোভাবেই সামলাতে পারবে না। ক্ষুধার্ত সিংহ যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমন ভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি দরজার সামনে এসে নক করলাম। রতন এসে দরজা খুলে আমাকে দেখে রুদ্ধ হয়ে গেল, চোখেরও পলক পড়ছে না।
আজকের ভিডিও সমাপ্ত করলাম। আবার দেখা হবে। লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না।